তিস্তা নিয়ে ভারতের সাথে আলোচনার আগ্রহ ডক্টর ইউনূসের। ফোন আলাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ অবশেষে যুক্তরাষ্ট্রের স্বীকার। কাল থেকে নিরবচ্ছিন্নভাবে পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত। ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস মালিকদের। হয়রানি বন্ধের আহ্বান শ্রমিক নেতাদের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা। কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা। অভিযোগ আবির খসরু ও রিজভির। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড। বিদেশি পিস্তল ও মাদকসহ পাবনায় দিলুর ছেলে তমাল গ্রেফতার। কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছেই। চাঁদাবাজি কমায় কমছে সবজির দাম, জানিয়েছে বিক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারতের সাথে আলোচনা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই এই বিষয়ে সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেটি নিশ্চিত করতে হবে। আর অধিকার নিশ্চিতে ভারতকে চাপ নয়, বরং আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 8 জাতির আঞ্চলিক জোট সার্ক নিয়ে সরকার প্রধান বলেন, সংস্থাটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ, কাজের প্রয়োগ নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভারত সরকারের টালবাহানায় তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত। বারবার আলোচনা হলেও বিষয়টির সমাধানের পথ দেখেনি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। দুই দেশের প্রয়োজনে বিষয়টি আর ঝুলিয়ে না রেখে সমাধান করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আর সে কারণেই অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিস্তা নদীর পানি বন্টনের বিষয় নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ সঠিক পরিমাণ পানি না পেলেও বিষয়টির সমাধানে জোর দেন তিনি। তিস্তার পানি বন্টন চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবে সরকার। চাপ নয়, আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সমস্যার সমাধানে একসঙ্গে বসা জরুরি বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটো দিলে চুক্তিটি চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত সরকার তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বিষয়টি বারবার পিছিয়ে যায়। এখন সময় এসেছে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করা। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, 8 জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটাতে চান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এই বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কে ঝা। জবাবে কির্বি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। গণবিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর 26 আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদি। বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে। হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোন আলাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।
শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণের আশ্বাসে কাল থেকে নিরবচ্ছিন্নভাবে শিল্প কারখানা চালু রাখার সিদ্ধান্ত মালিকদের। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হয়রানি বন্ধে শ্রমিকদের আর কখনো কালো তালিকাভুক্ত না করতে আহ্বানও জানিয়েছেন শ্রমিক নেতারা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখে মালিকপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়। তাতেও উন্নতি হয়নি। এমন বাস্তবতায় শ্রমিকদের সাথে বৈঠকে বসে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব কারখানা চালু রেখে শ্রমিকদের দাবি বাস্তবায়নে একমত পোষণ করা হয়। আমরা 40 লক্ষ শ্রমিক কিন্তু বিপাকে পড়ব, 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব। গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। তাই আপনাদের কাছে দুই হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। আমাদের যা দাবি আছে মালিক পক্ষ আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা কারখানায় যাবেন এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, যৌক্তিক দাবিগুলো আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন বাস্তবায়ন করার, এবং যাদের কালো তালিকাভুক্ত আবারও তাদের চাকরি এবং তাদের তালিকার নামটা বাদ দেন। যদি কারখানায় না চলে তাইলে সেই সমস্যার সমাধানটা কি হবে? কাজে আমাদের অনুরোধ, যার যে কারখানায় যে সমস্যা আছে তার সেগুলা লিখিতভাবে ম্যানেজমেন্টকে দেন। কারখানা বন্ধ থাকলে এ খাত ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। আমাদের শিল্প আমরা যতই বলি খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। তবে ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। দু একটা কারখানা বেশি সমস্যায় আছে, তাদের সাথে নিয়ে কাজ শুরু হবে বলেও আশা মালিক পক্ষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, অভ্যুত্থানের পরাজিত শক্তি এখনও নানা ষড়যন্ত্র করছে। তাদের কাছে অবৈধ অর্থ আছে, তাই কালো টাকা ছড়িয়ে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছে। গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা তৈরিতে বিপুল অর্থ খরচ করছে তারা। ছাত্র নাগরিকদের অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কবি রিজভী বলেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে দেখা করতে রাজধানীর রামপুরা এলাকায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নেতা। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকার দমন নিপীড়নের জন্য দেশকে কারাগারে পরিণত করেছিল। সাগরদের মতো অসংখ্য মানুষ প্রাণ দিয়ে গোটা জাতিকে কারাগার মুক্ত করেছে, কিন্তু এখনও ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গার্মেন্টস শ্রমিকদের অবস্থান, তাদের ন্যায্য দাবি যেটা, সেই ন্যায্য দাবির পূরণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় হয়েছে। তাদেরকে কে এখন উস্কানি দিচ্ছে? এই অদৃশ্য শক্তি কারা? এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতাদেরকে আজকে প্রস্তুত থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য। যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে, সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া, ইউক্রেন, হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন। বাংলাদেশের বিষয় আসলো কেন? বাংলাদেশে আপনার শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন হয়েছে, সেটা ছাত্র জনতার নেতৃত্বে। আমাদের নিজের বিষয়। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে দেশবাসী বিতাড়িত করেছে, কিন্তু তারা এখন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি। আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে 7 দিন মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। শাহজাহান খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 2014 সাল মেয়াদকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবহন শ্রমিক আন্দোলনের একজন শীর্ষ নেতা। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো স্থানে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ পণ্ড করতে তার ইন্ধনে পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত। আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র, গুলি, ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব। গত রাত 2টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, 4 রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর 2017 সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ। বন্যার কারণে ভেঙে গেছে ফেনীর কালিদেশ পাহালিয়া নদীর পাড়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বাড়িঘর। নতুন করে ভাঙনের ঝুঁকিতে নবাবপুরের আরও প্রায় 100 খানেক ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে ফেনী সোনাগাজী যোগাযোগের সেতুটিও। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জহুরুল হক জনির তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ফেনীর সোনাগাজীর কালিদাস পাহালিয়া নদীতে এভাবেই মাছ ধরছেন নদী তীরের মানুষেরা। বন্যায় মূল পেশা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের। তাই সাময়িকভাবে কেউ কেউ মৎস্য শিকার করলেও অনেকেরই জীবন জীবিকার উৎস এই নদী। বন্যার কারণে অনেক প্রচুর মাছ নামছে খালে দিয়ে, এখন আমি মাছ মারতেছি, এই তো আর কি। তবে নদী পারে মানুষের জীবন জীবিকার উৎস হলেও এখন এই নদী ভয়ঙ্কর চেহারা নিয়ে ছবল হেনেছে। আমরা এই মুহূর্তে ফেনীর সোনাগাজীর নবাবপুরের কালিদাস পাহালিয়া নদীর পাড়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানি নেমে গেলেও তার ক্ষতচিহ্ন রেখে গেছে। বন্যার যে স্রোত ছিল, পানির যে স্রোত ছিল উজানের পানির, সেই স্রোতের কারণে এই নদীর পাড়ের ভাঙনের সৃষ্টি হয়েছে, রাস্তা ভেঙে গেছে এবং আশপাশে যেসব বাড়িঘর ছিল অনেক বাড়িঘর ভেঙে গেছে এবং অনেকগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। সে কারণে এলাকাবাসী দাবি করছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাকি যে বাড়িঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো ভেঙে যাবে। নদীর তীব্র স্রোতে নদী পাড়ে যে ভাঙন শুরু হয়েছে তা এখনও অব্যাহত আছে। এতে তীরবর্তী অনেক বাড়ি শিগগিরই নদীগর্ভে হারিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। পিছনে যে বাড়িঘর আছে, বাড়িঘরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে এখান থেকে গুচ্ছগ্রাম শুরু হয়েছে, এখান থেকে প্রায় 77টা পরিবার। এইভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে গুচ্ছগ্রামে অবস্থানরত যে সকল লোকজন আছে তাদের বাড়িঘর ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়ে যাবে। এখানে পিছনে যে বাড়িটা, এটা আমার বাড়ি। আমি দীর্ঘ প্রবাসে 5 বছর থেকে এই 7 লক্ষ টাকা দিয়ে এই ঘরটা করেছি। এই বর্তমানে আমার বাড়ি নদী ভাঙনের পথে আছে। এই জায়গাটি ছাড়া আমাদের বাইরে কোথাও কোনো জায়গা নেই। ব্যাকগ্রাউন্ড জুবরানা হালাইছি, এছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। আর কেন টাকা পয়সা নেই। নদী ভাঙনের হাত থেকে নিজেদের ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঝুঁকিতে থাকা লোকজন। আমরা গুচ্ছগ্রামবাসী কোথায় থাকবো? সরকারের কাছে আমার আবেদন, আপনারা একটা কিছু করুন। এখানে বড় একটা ব্রিজ আছে, মানে ব্রিজটা পুরো সোনাগাজীর সাথে ফেনীর সাথে সংযোগ, যেন ওই ব্রিজটা বা এলাকাবাসীর জন্য ঠেকানোর জন্য সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়, এটা আমরা চাই সবাই। শিগগির ব্যবস্থা না নিলে নদীর ওপর থাকা ফেনী সোনাগাজী যোগাযোগ সেতুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ফেনী, সোনাগাজী।
লক্ষ্মীপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সকালে লক্ষ্মীপুরের দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ভারতের বাঁধ ছেড়ে দেয়া পানিতে দেশের 11টি জেলা এখন পানিবন্দী। দুর্গত মানুষের পাশে থাকতে শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে বিএনপি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলেও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারাও এই ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন। যখনই আমরা দেখি যে ভারতের টুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি, আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের দাম। বন্যায় ত্রাণের অজুহাতে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আটা সহ বেশিরভাগ চাল। তবে বেশিরভাগ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা কেজিতে। চাঁদাবাজি কমায় সবজিতে সুফল পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা। কেজিতে 5 থেকে 5 টাকা কমেছে আটা ও চিনির দাম। মাছের দাম কমার কথা বলা হলেও অসন্তুষ্ট ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চালের দাম। ক্রেতাদের কেজিতে 2 থেকে 4 টাকা বেশি গুনতে হচ্ছে সব ধরনের চালে। বিক্রেতারা বলছেন, বন্যায় অতিরিক্ত চালের চাহিদা থাকায় বেড়েছে আটা সহ অন্যান্য চালের দাম। মোটা চালটা একটু বাড়ছে, মাঝে মোটা চালটা চাহিদা অনেক বেশি ছিল, ত্রাণের জন্য মানুষের মোটা চালটা অনেক কিনছে। ওই সময় মহিলারা একটু সুযোগে কিছুটা বাড়াইছে। এটা ছিল 52 টাকা, ওই 28 এখন 56 টাকা পাইকারি। মিনিকেট ছিল 62, 64, ওটা এখন 80 থেকে 70 টাকা পাইকারি। স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির দামে। টমেটো, উস্তা, পটল সহ বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন, রাস্তার চাঁদাবাজি না থাকায় সুফল পাওয়া যাচ্ছে এতে। এটা ছিল 250 টাকা, 200 টাকা, এখন 140 টাকা কেজি টমেটো। ওই যে চাঁদাবাজি নাই। অন্যান্য জিনিসের এই তুলনায় যে আপনার ভেন্ডি আছে, ভেন্ডি 60 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি বা 30 টাকা কেজি নিতে পারতেছি আমরা। দামটা তুলনামূলক কমছে, আমরা স্বস্তি পাচ্ছি এখন। চিনি ও আটার সরবরাহ ভালো হওয়ায় দামেও মিলছে স্বস্তি। কেজিতে 5 টাকা কমেছে এসব পণ্যে। অন্যান্য মুদি পণ্যের দামও স্থিতিশীল। চিনি আসলে 135, এখন 130। আটা ছিল প্যাকেট 2 কেজির 110, এখন 100 টাকা। তারপরে ময়দা ছিল 2 কেজির প্যাকেট 140, এখন 130। সরবরাহ ভালো আছে, দাম কমার ইঙ্গিত আছে আরো। মাছের বাজারে আছে অস্বস্তি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা সন্তুষ্ট নয় তাতে। গত সপ্তাহ ছিল ভাই বড়টা যা কি 1800 টাকা, এই সপ্তাহ হলো 1700 টাকা। তেমন একটা কমে নাই, কম দেখা যায় না, এই আগের দামই চাইতেছে। না দাম কম নাই, খবরে যেরকম বলতেছে প্র্যাকটিক্যালি বাজার আসলে এরকম পাওয়া যায় না। রুই মাছ নিলাম, সেটাও আপনার 280 মেবি, আর তেলাপিয়া মাছ 320। 10 টাকা বেড়ে ব্রয়লার 170 এবং সোনালী 20 টাকা বেড়ে 260 টাকায় বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 18 সাংবাদিক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানী যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 4 সেপ্টেম্বর রাজধানী যাত্রাবাড়ী থানায় এই মামলা করেন পুরান ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আব্দুল রাজ্জাক। মামলায় আসামির তালিকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলা টিভির নজরুল কবির, নিউজ 24-এর রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালের কণ্ঠের হায়দার আলী, দৈনিক কালবেলার আজমল হক ফরাজি, বাসাসের স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, জায় দিনের অরুণ কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ 24-এর আশিকুর রহমান শ্রাবণ, ডিইউজের নেতা সোহেল হায়দার চৌধুরী, মুখপাত্রের সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইন, কালের কণ্ঠের শামনুনুল আলম তুষার, নিউজ 24-এর জয়দেব দাস, সমকালের নির্বাহী সম্পাদক শরীফুল ইসলাম, ডিবিসির জায়দুর
আহসান পিন্টু। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পলান শেখ হাসিনা। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৩৯টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১২৬টি হত্যা মামলা। যাত্রাবাড়ী থানায় আব্দুর রাজ্জাকের করা মামলার আসামি হিসেবে ১১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য জনরোষের কথা চিন্তা করে নির্বাচন কমিশন ঘটা করে পদত্যাগ করেছেন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই পদত্যাগের মাধ্যমে তাদের পাপ স্খলনের কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাইফুল হক এই কথা বলেন। বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদত্যাগকারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে নির্বাচন কমিশন। বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে দামি নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন কমিশন। তিনি অভিযোগ করেন, গত 3টি নির্বাচন কমিশনই মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এই পদত্যাগের মধ্য দিয়ে আপনাদের পাপের স্খলনের কোনো সুযোগ নেই। অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে নির্বাচন কমিশনেরও গোটা নির্বাচনী ব্যবস্থাকে জাহান্নামের দিকে নেওয়া, তাকে ধ্বংস করা, নির্বাচনের প্রতি গণ অনাস্থা, গণ হতাশাটা বাড়িয়ে তোলা, এর দায়িত্ব সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি একই সাথে গত 3টা নির্বাচন কমিশন, আওয়াল কমিশন, হুদা কমিশন, এর আগে যে কমিশন ছিল, গত 3টা নির্বাচন কমিশনকে মনে করি যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, এদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় কক্সবাজারের ভারোয়াখালীতে গ্রামগঞ্জে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। ভেঙে ফেলা হয়েছে বহু বসতঘর। সকালে সাবেক পাড়ায় এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজান, আবু সিদ্দিক, নোরসফি সহ এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে সচেতন গ্রামবাসী প্রতিবাদ করায় চিহ্নিত মাদক কারবারিরা ক্ষুব্ধ হয়ে সাবেক পাড়া গ্রামের অসংখ্য ঘর ভেঙে ব্যাপক তাণ্ডব চালায়। দেশব্যাপী অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে কিভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এই ধরনের তাণ্ডব চালালো তারা প্রশ্ন এলাকাবাসীর। জনমনে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় এলাকাবাসী। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ সহ 4 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টোয়াব সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, টোয়াবকে কার্যকর ও কল্যাণমুখী করতে এর সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4টি দাবির মধ্যে রয়েছে নিরপেক্ষ তদন্ত ও যাচাই করে ভুয়া ভোটারদের সদস্যপদ বাতিল, প্রকৃত পর্যটন ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সদস্যপদের শর্ত ও নীতিমালা সংস্কার এবং নির্বাচন কমিশন গঠন ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত মেজর শেখ আবু মাহাদি। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আনিসুজ্জামান ও শেখ শাফায়েতুদ্দিন আহমদ। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। বাদ জুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এতে শরীক হন তার বাবা ও ভাই। দোয়ায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় মুগ্ধর বাবা জানান, হত্যাকারী সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়ার পর মামলা করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দোয়া মাহফিল হয়। দলের যারা বিতর্কিত কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশৃঙ্খলাকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স বলেছেন, অপরাজনীতির কারণে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। ছদ্মবেশী গণহত্যাকারী আওয়ামী প্রেতাত্মাদের জনগণ সহ্য করবে না। বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সুমনিয়াপাড়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্পিনিং সেক্টরের মার্কেটারদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে 29 সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ABM সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হন গেটকো গ্রুপের এক্সিকিউটিভ মার্কেটিং ডিরেক্টর রুহুল আমিন আশিক।
নতুন নির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনটি বিপণন কর্মীদের স্বার্থ রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করেন নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স অব প্রফেশনাল ব্যাংকিং এমপিবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাসিনা শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একই বিভাগের এমপিবি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডক্টর মাইনুদ্দিন এবং বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ ও এমপিবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নূর আলম সদ্দার সহ অন্য সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তিস্তা নিয়ে ভারতের সাথে আলোচনার আগ্রহ ডক্টর ইউনূসের, ফোন আলাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ, অবশেষে যুক্তরাষ্ট্রের স্বীকার। কাল থেকে নিরবচ্ছিন্নভাবে পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত, ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস মালিকদের, হয়রানি বন্ধের আহ্বান শ্রমিক নেতাদের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা, কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা, অভিযোগ আবির খসরু ও রিজভি। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, বিদেশি পিস্তল ও মাদক সহ পাবনায় দিলুর ছেলে তমাল গ্রেফতার, কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বন্যায় ত্রাণের অজুহাতে বাজারে চালের দর বাড়ছেই, চাঁদাবাজি কমায় কমছে সবজির দাম, জানিয়েছে বিক্রেতারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।